হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমরা এই চারটা বিষয় সম্পর্কে বেসিক কিছু ধারণা পেয়েছি: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery। সো আমাদের আজকের ভিডিওটা হবে HTML এর উপর। HTML কোডগুলো কিভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয় এবং তার আউটপুটগুলো আমরা কিভাবে দেখব বা কোথায় দেখব, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এখন এই HTML বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তার আগে সকলেরই ফাইল এক্সটেনশনের সাথে পরিচিত হতে হবে। এখন ফাইল এক্সটেনশনটা আসলে কি? ফাইল এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের পরিচয়। সো এই বিষয়টা অনেকেরই হয়তো বা ক্লিয়ার হয়নি এখনো। সো তার জন্য আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাচ্ছি। আমি কিছু এক্সাম্পল এখানে একটা ফোল্ডারের মধ্যে রেডি করে রেখেছি। এই ফোল্ডারটার মধ্যে দেখেন 8টা ফাইল আছে। সো এই 8টা ফাইলের বিহেভিয়ার কিন্তু 8 রকমের। সো আমরা এখানে দেখেন প্রথম যে ফাইলটা ইন্ডেক্স নামের একটা ফাইল আছে, যেটার আইকনটা গুগল ক্রোমের আইকন। তারপর একটা ভিডিও ফাইল আছে, যেখানে একটা মিডিয়া প্লেয়ারের আইকন দেখা যাচ্ছে। তারপর মিন নামের একটা ফাইল, যেটাতে জেএস বা জাভাস্ক্রিপ্টের আইকন দেখা যাচ্ছে। মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, একটা টেক্সট ডকুমেন্ট, আর একটা হচ্ছে স্টাইল। এটা হচ্ছে একটা সিএসএস ফাইলের আইকন এখানে দেখা যাচ্ছে। সো আসলে কম্পিউটার কিভাবে বুঝে যে এই ফাইলটার বিহেভিয়ার হবে এরকম, এই ফাইলটার বিহেভিয়ার এরকম? কম্পিউটার প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন দেখে ফাইলের বিহেভিয়ারগুলোকে চিনতে পারে। সো প্রত্যেকটা পিসিতেই আসলে আপনার ফাইল এক্সটেনশনটা হাইড করা থাকে। সো আমরা আমাদের এই ফাইল এক্সপ্লোরারের আমরা এখন এইগুলোর ফাইল এক্সটেনশনগুলো শো করাবো। সো সেটা শো করানোর জন্য আমাদেরকে কি করতে হবে? এই ফাইল এক্সপ্লোরারের উপরে কিছু ট্যাব আছে, হোম, ফাইল, হোম, শেয়ার, ভিউ। আমরা ভিউ নামের ট্যাবে ক্লিক করব। দেন এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশনস। সো এই বক্সটাকে আমরা চেকমার্ক করে দিব। চেকমার্ক করে দেওয়ার পরে দেখেন কি হচ্ছে, প্রত্যেকটা ফাইলের পরে ডট একটা নাম চলে আসছে। ডট, এটার এক্সটেনশনটা যদি আমরা দেখতে চাই, নামটা অনেক বড় তো যার জন্য এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি না। ডট এমপি4। ডট এমপি4 তার মানে হচ্ছে একটা ভিডিও ফাইল। ডট জেএস, মিন ডট জেএস, মাইক্রোসফট এক্সেল, নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ডট এক্সএলএসএক্স। এটারটা হচ্ছে পিপিটিএক্স, ডিওসিএক্স মানে ডক্স ডট টিএক্সটি ডট সিএসএস। এই যে নামের পরে, প্রত্যেকটা ফাইলের নামের পরে যে অংশটা ডট এইচটিএমএল, এটা হচ্ছে এই ফাইলের এক্সটেনশন, মানে এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। এই ভিডিও ফাইলটা, এই ভিডিও ফাইলের লাস্টে দেখেন নামের পরে একটা ডট এমপি4, এটা হচ্ছে এই ভিডিও ফাইলটার এক্সটেনশন। সো এই এক্সটেনশনটা দেখেই কম্পিউটার আসলে বুঝতে পারে এটা হচ্ছে এমপি4 ফাইল, এটা হচ্ছে জেএস ফাইল, এটা মাইক্রোসফট এক্সেল ফাইল। সো আমি আশা করি আপনারা ফাইল এক্সটেনশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। সো চলেন আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে তার ভিতরে আমরা কিছু কোড লিখি। তো তার জন্য কি করতে হবে, আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি এখানে আগে থেকে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম। তো আমি একটু ব্যাকে যাচ্ছি, সোর্স নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম। তো এই সোর্স ফোল্ডারটার ভিতরে আমরা এইচটিএমএল ফাইলটা তৈরি করব। তার জন্য আমাদেরকে প্রথমে রাইট বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট। তো আমরা একটা টেক্সট ফাইল নিলাম। নেওয়ার পর আমরা এক্সটেনশনটা দেখে বুঝতে পারছি আসলে এটা একটা টেক্সট ফাইল। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা নোটপ্যাডে ওপেন হয়ে গেছে, কজ এটা একটা টেক্সট ফাইল। তো আমরা এটাকে টেক্সট ফাইল রাখবো না, আমরা এটাকে একটা এইচটিএমএল ফাইলে রূপান্তরিত করব। তার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা যে কোনো চাইলে যে কোনো ধরনের নাম রাখতে পারি, আমার নাম, আপনার নাম, বাংলাদেশ, লাইক যে কোনো ধরনের নাম আমরা এখানে লিখতে পারি। বাট একটা ওয়েবসাইটের মেইন পেজটার নাম থাকে ইন্ডেক্স, যেটা স্ট্যান্ডার্ড, সরি আমি স্পেলিংটা ভুল করেছি, ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এখানে আছে টিএক্সটি। তো এটা কি বোঝাচ্ছে, এই ইন্ডেক্স ফাইলটা একটা টেক্সট ফাইল। সো আমরা এটাকে টেক্সট ফাইল রাখতে চাচ্ছি না, আমরা এটাকে এইচটিএমএল ফাইলে রূপান্তরিত করব, যার জন্য আমরা এক্সটেনশনটা চেঞ্জ করে দিলাম, এন্টার করলাম। এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে যে আমি আসলেই কি এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। ইয়েস, আমি এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি। সো দেখেন আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের এই ফাইলটা, মানে হচ্ছে আমাদের টেক্সট ফাইলটা এখন এইচটিএমএল ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। সো এই ফাইলটার ভিতরে কিছু নেই, একদম খালি। এটা আমরা একটু ব্রাউজার ওপেন করে দেখি, ডাবল ক্লিক করলে এটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। দেখেন এখানে জাস্ট আমাদের ফাইলের নামটা দেখাচ্ছে উপরে।
আর পুরোটা বডি একদম ফাঁকা। তার কারণ হচ্ছে আমরা এই ফাইলের ভিতরে কোনো ধরনের কন্টেন্ট রাখি নাই, মানে ফাইলটা ব্ল্যাঙ্ক, যার জন্য এটা ব্রাউজারের মধ্যেও আমাদেরকে ব্ল্যাঙ্ক শো করছে। তো চলেন এটাকে আমরা এডিট করি বা এটার মধ্যে কোনো ধরনের কিছু কোড লিখি। সো আমরা জানি HTML কোডগুলো লিখতে হলে অবশ্যই আমাদের এই ফাইলটাকে একটা কোড এডিটর ওপেন করতে হবে। সো আমরা গত পর্বে আমাদের পিসিতে সাবলাইম টেক্সট ইনস্টল করেছিলাম। সো এটা হচ্ছে সাবলাইম টেক্সট। এখান থেকে আমরা এই ফাইলটাকে চুজ করে নিয়ে আসবো। সো ফাইলটাকে এখানে ওপেন করতে হলে প্রথমে আমাদের এই ফাইল উপর যে ট্যাবগুলো আছে তার মধ্যে ফাইলে ক্লিক করতে হবে, ওপেন ফাইল। দেন হচ্ছে আমরা আমাদের ফোল্ডারটাকে খুঁজে বের করে ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে দিব। এখানে ওপেনে ক্লিক করে দিব। সো চলেন কাজটা করি। আমার ফাইলটা আছে ডেস্কটপ, সরি এখানে সোর্স ইন্ডেক্স ওপেন। আমার ফাইলটা ওপেন হয়ে গেছে, দেখেন পুরোটা ফাইলই একদম খালি। আমরা অ্যানাদার একটা ওয়েতে ফাইলটাকে ওপেন করতে পারি, একদম ইজিয়েস্ট ওয়ে। আমরা জাস্ট এই ফাইলটাকে এখান থেকে কি করব, ড্রাগ করে আমাদের কোড এডিটরে এনে ছেড়ে দিব। সো এখনো সেম আগের মতোই ফাইলটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। সো আমরা দুইটা ওয়েতে ফাইলটাকে ওপেন করতে পারি। এখন চলুন আমরা এখানে একটু কিছু লিখি, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ বাই বাইদু আইটি বিডি। ফাইলটাকে আমরা সেভ করি। অবশ্যই এই ফাইলটার মধ্যে কোনো ধরনের কন্টেন্ট রাখার পর ফাইলটাকে সেভ করতে হবে, নয়তো এই ফাইলটা আমাদের ব্রাউজারে কোনো ধরনের আউটপুট দেখাবে না। তো ফাইলটা আমরা এখান থেকে সেভ করতে পারি, ফাইলে ক্লিক করে সেভ অল, অথবা কন্ট্রোল এস প্রেস করলেই আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি একটু ব্রাউজারে যাই, আমার ব্রাউজারে কিন্তু ফাইলটা অলরেডি ওপেন করা আছে। এখানে আমরা যে ফাইলের লোকেশনটা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখান থেকে রিলোড করে দিই। লোক, তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা এই ফাইলটার মধ্যে যা কিছু লিখবো সেগুলো আমাদের এই ব্রাউজারে আউটপুট দেখাবে। সো চলুন আমরা এখানে আরো কিছু কন্টেন্ট এই ফাইলটার মধ্যে লিখি। সো আমি একটা কাজ করব, আপনাদেরকে উদাহরণ হিসেবে আমি যে ফাইলটা দেখিয়েছিলাম HTML ফাইল একটা, সো চলেন সেই ফাইলটাকে আমরা একটু আগে ওপেন করে নেই। সেটা আছে আমার ডেস্কটপ বাইদু আইটি বিডি, দেন হচ্ছে কোর্স HTML। ওকে ফাইন। সো আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখেছিলাম এই HTML ফাইলের স্ট্রাকচারটা বা এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা, যেটা শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা। সো আমরা একটা কাজ করি, এই কন্টেন্টগুলোকে কপি করে নিই। কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল C দিয়ে কপি। দেন হচ্ছে আমরা এই যে ফাইলটা আছে এখানে পেস্ট করে দিই। সব কিছু আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। আমরা আবার একটু দেখি, আমরা এই যে স্ট্রাকচারটা আছে HTML এর, এই স্ট্রাকচারটাকে কপি করে নিয়ে আমরা এই ফাইলের মধ্যে রেখে দিচ্ছি, রেখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের এই ফাইলটাতে একটু রিলোড করি, দেখেন এখানে যেভাবে স্ট্রাকচারটা তৈরি করা এখানে কিন্তু সেভাবে আসে না। বাট আমরা কন্টেন্ট কিন্তু সেম কন্টেন্টগুলো আমরা কপি করেছি। সেম কন্টেন্টগুলো কপি করা সত্ত্বেও আমাদের এখানে সুন্দর একটা স্ট্রাকচার, এটার মতো স্ট্রাকচার তৈরি হয়নি। তার কারণটা আসলে কি? তার কারণটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমাদেরকে আবার সেই এক্সাম্পলে যেতে হবে, যে বিল্ডিং এর এক্সাম্পলটা। আমরা দেখেছিলাম যে একটা বিল্ডিং তৈরি করার জন্য তার পিলার দিতে হয়, ছাদ দিতে হয়। সো আমরা যদি একটা কাজ করি, এই বিল্ডিং তৈরি করার জন্য যে উপাদানগুলো আছে, যেমন সিমেন্ট, রড, বালু, ইট ইত্যাদি, এগুলো যদি আমরা একটা জায়গায় এনে রেখে দিই, আমাদেরকে বিল্ডিং তৈরি হবে? অবশ্যই না। সেই বিল্ডিংটাকে তৈরি করার জন্য এই জিনিসগুলোকে বা উপাদানগুলোকে আমাদের সঠিক ব্যবহার করতে হবে। তো সেম বিষয়টা হচ্ছে এখানে। আমরা যদি এই ফাইলটার মধ্যে কন্টেন্টগুলো ডিরেক্ট লিখে দিই, সে কিন্তু আমাদের প্রপার আউটপুটটা এখানে দিবে না। তার জন্য আমাদেরকে HTML এর রুলসগুলা মেনটেন করতে হবে। সো আমি সব কেটে দিলাম এখান থেকে। কেটে দেওয়ার পর আমরা এই ফাইলে প্রথমে একটা ডক টাইপ ডিক্লেয়ার করব। ডক টাইপটা ডিক্লেয়ার করতে গেলে আমাদের প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার ব্র্যাকেট, একটা এক্সক্লেমেশন মার্ক, তারপর লিখতে হবে DOCTYP, ডক টাইপ HTML। সো এই ডক টাইপ HTML-টা লেখার কারণটা হচ্ছে, এটা হচ্ছে HTML5 এর স্ট্যান্ডার্ড। আমরা এখন বর্তমানে যে HTML ভার্সনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে HTML5। সো এই HTML5 এর রুলস হচ্ছে, ফাইলের শুরুতে
ডক টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে। সো এটা আমরা ডিক্লেয়ার না করলেও পারি, বাট বেস্ট হচ্ছে ডিক্লেয়ার করে দেওয়া। সো আমরা ডক টাইপটা ডিক্লেয়ার করে দিলাম। আমি আবার একটু দেখাচ্ছি ডক টাইপটা কিভাবে ডিক্লেয়ার করেছি। প্রথমে আমরা একটা লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, একটা এক্সক্লেমেশন মার্ক, তারপর লিখলাম ডক টাইপ HTML, তারপর হচ্ছে একটা রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট। সো আমরা ডক টাইপ ফার্স্টে HTML এর নিয়ম অনুযায়ী ডক টাইপটা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা যদি এরকম একটা স্ট্রাকচার আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করতে চাই, তো সেটা তৈরি করতে হলে আমাদেরকে HTML এর ট্যাগ ব্যবহার করতে হবে। একটা ট্যাগ লিখতে হলে ফার্স্টে আমাদেরকে একটা লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে ট্যাগের নাম। আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করি যেটার নাম হচ্ছে স্ট্রং, স্ট্রং। এই ট্যাগটাকে আবার ট্যাগের পরে আমরা একটা লাস্টে রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিব। দেন এটা হচ্ছে একটা স্টার্টিং ট্যাগ, মানে ট্যাগটাকে আমরা শুরু করলাম। তারপর এর একটা এন্ডিং ট্যাগ আছে, মানে এই ট্যাগটাকে আবার আমাদের শেষ করতে হবে। যেভাবে আমরা শুরু করেছি সেম ভাবে আমাদেরকে শেষ করতে হবে। তার জন্য আবার লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, একটা ব্যাকস্ল্যাশ, বাকিটা আমার অটো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে সাবলাইন টেক্সটের ফিচার। সো এগুলো সম্পর্কে আমরা আরো সামনে জানবো। তো এই ট্যাগটা লেখার পর আমরা যে কন্টেন্টটা লিখতে যাচ্ছি সেই কন্টেন্টটা আমাদের এই দুইটা ট্যাগের মাঝখানে লিখতে হবে, এই জায়গাতে। সো আমরা এখানে একটা স্পেস দিলাম, এখানে লিখলাম যে হ্যালো হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ বাই বাইদু আইটি বিডি। আমরা এটাকে সেভ করলাম। আমরা এখান থেকে সেভ করতে পারি। আমি বারবারই কন্ট্রোল এস ইউজ করতেছি কজ ইটস এ শর্টকাট ওয়ে। সো সেভ করার পর আমরা একটু ব্রাউজারে যাই, পেজটাকে রিলোড করলাম। দেখেন লেখাটা একটু বোল্ড আকারে চলে আসছে, একটু গাঢ় হয়ে গেছে। এই ট্যাগের কাজই হচ্ছে লেখাটাকে বোল্ড করে দেওয়া। এই ট্যাগের মাঝখানে যে অংশটা থাকবে বা যে কন্টেন্টটা থাকবে সেটাকে বোল্ড করে দেওয়া। সো আমরা একটা ট্যাগের পরিচয় পেলাম, একটা ট্যাগ কিভাবে লিখতে হয়। একটা ট্যাগ লেখার জন্য ফার্স্টে আমাদেরকে একটা লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর ট্যাগের নাম, একটা রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট। দেন এতটুকু অংশ হচ্ছে একটা ট্যাগের শুরু বা স্টার্টিং ট্যাগ। আর এটাকে শেষ করতে হয় একটা লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে ট্যাগের নাম, একটা রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট। সো আমরা একটা ট্যাগ কিভাবে লিখতে হয় বা ট্যাগ কাকে বলে সেটা জানতে পেরেছি। বাট আমরা এই HTML ফাইলটার ভিতরে এখানে অনেকগুলো ট্যাগ ব্যবহার করে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করতে পারবো না, বা এটা HTML এর রুলস না। HTML এর রুলস হচ্ছে আমাদের ডক টাইপ ডিক্লেয়ার করার পর আমাদের এখানে HTML বয়লার প্লেট নিতে হবে। এখন বয়লার প্লেট আসলে কি? বয়লার প্লেটটা হচ্ছে HTML এর কিছু স্পেসিফিক ট্যাগ দিয়ে একটা বয়লার প্লেট তৈরি করা হয়। তো চলো আমরা এখানে HTML এর বয়লার প্লেটটা তৈরি করি। ফার্স্টে আমাদেরকে HTML ট্যাগটা নিতে হবে, HTML নামের একটা ট্যাগ, এবং এটাকে শেষ করতে হবে। তারপর এই ট্যাগের মাঝখানে গিয়ে এন্টার হিট করে এখানে আমাদেরকে হেড ট্যাগ নিতে হবে। আমি এখানে অটো কমপ্লিটে সাজেশন আসতেছে, আমি এখানে এন্টার দেওয়ার পরই বাকি অংশটা আমাদের অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা অটো কমপ্লিটটা ব্যবহার করি। তারপর আমাদেরকে হেড ট্যাগের বাহিরে একটা বডি ট্যাগ নিতে হবে, BODY। এখানে সাজেশন আসছে, সাজেশন আমি হিট করলাম, বডি ট্যাগ চলে আসছে। এটা হচ্ছে আমাদের একটা HTML বয়লার প্লেট। এখন এর ভিতর আমরা কাজ করব। সো তার আগে আমাদেরকে জানতে হবে এই হেড ট্যাগটা কেন ব্যবহার করা হয় এবং বডি ট্যাগটা কেন ব্যবহার করা হয়। সেটা জানার জন্য আমরা একটু ব্রাউজারে যাব। আমাদের একটা ওয়েবসাইটের এই অংশটা হচ্ছে হেড সেকশন, এই অংশটা হেড সেকশন, আর এই অংশটা হচ্ছে বডি সেকশন। সো তার জন্য আমরা এখানে হেড ট্যাগ নিয়েছি এবং বডি ট্যাগ নিয়েছি, এবং অবশ্যই এই ট্যাগগুলো HTML প্যারেন্ট ট্যাগের মধ্যে থাকতে হবে। এই ট্যাগগুলো যদি আমরা HTML বাইরে লিখি তাহলে কিন্তু হবে না, এটা আমাদেরকে HTML ট্যাগের ভিতরে লিখতে হবে। সো হেড ট্যাগটা ব্যবহার করা হয় আমাদের এখানে টাইটেল লেখার জন্য। এখন শুধুমাত্র আসলে হেড ট্যাগটা টাইটেল লেখার জন্য না, আমাদের এই HTML ফাইলটার সাথে আরো বিভিন্ন ধরনের ফাইলকে লিংক করানোর জন্য আমরা এই হেড ট্যাগটা ব্যবহার করে থাকি। CSS ফাইল, তারপর হচ্ছে অ্যানাদার CDN ফাইলগুলো আমরা হেড ট্যাগের ভিতরে ডিক্লেয়ার করে থাকি। সো এইগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত পরে জানবো, আমরা বেসিক বিষয়গুলো আগে জানি। সো হেড ট্যাগের ভিতরে আমরা একটা টাইটেল ট্যাগ ব্যবহার করব। টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম বাইদু আইটি বিডি হোম পেজ। সেভ করলাম। ব্রাউজারে গিয়ে আমি পেজটাকে রিলোড করছি। দেখেন আমার এই অংশটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের পেজের যে টাইটেলটা ছিল
সেই টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। সো টাইটেলটা আমাদেরকে কোথায় ডিক্লেয়ার করতে হয়? হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল ডিক্লেয়ার করে দিয়েছি। টাইটেলের ভিতরে টাইটেল ট্যাগের ভিতরে লিখলাম বাইদু আইটি বিডি হোম পেজ। সো প্রত্যেকটা ওয়েবসাইটেরই নিশ্চয়ই একটা টাইটেল থাকে, বা একটা ওয়েব পেজের নিশ্চয়ই একটা টাইটেল থাকে। সো এই টাইটেলটা আমরা সবসময় হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল ট্যাগ নিব, সেখানে লিখব। সো আমাদের হেড ট্যাগের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যা কাজ করব এই বডিতে কাজ করব। এখানে এই জায়গাটাতে আমরা একটা ওয়েবসাইটের ফাইলের বা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব। সো স্ট্রাকচার তৈরি করার আগে আমাদেরকে আরো কিছু ট্যাগ সম্পর্কে জানতে হবে, যে HTML এর কোন ট্যাগের কি কাজ। সো আমাদের এই অংশটা যত বডি, যার জন্য এখানে এই বডিতে আমরা যা লিখবো সবকিছু এই বডি ট্যাগের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। সো আমরা বডি ট্যাগের ভিতরে চলে আসলাম। আসার পর HTML এ h1 নামে একটা ট্যাগ আছে, h1 এন্টার দিলাম। h1 ট্যাগটা চলে আসছে। h1 ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটাই অটোমেটিক চলে আসছে। এখন তার ভিতরে আমরা কিছু লিখি, চলেন। দিস ইজ হেডিং 1। এই h দিয়ে বোঝায় আসলে হেডিং, আর এই 1 হচ্ছে তার একটা সাইজ। এটা আমরা বুঝতে পারবো আর সামনে বুঝতে পারবো যে h1 কেন 1টা এখানে কেন ব্যবহার করা হয়েছে। আমরা এটাকে সেভ করি, ব্রাউজারে যাই, ব্রাউজারটাকে রিলোড করলাম, দেখেন অনেক বড় একটা হেডিং আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন এরকম হেডিং 6 ধরনের হেডিং আছে HTML এ। HTML এ 6টা হেডিং ট্যাগ আছে। সো আমরা বাকি ট্যাগগুলো দেখি। h2 সেম ভাবে এই কন্টেন্টটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে এটাকে 2 লিখে দিলাম। আমি মাল্টিপল লাইন এখান থেকে কপি করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ডি তে প্রেস করলে আমার যে লাইনে কার্সরটা আছে সেই লাইনটা আবার নিচে কপি হয়ে যাবে। সো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো আমরা এখানে 6টা h ট্যাগ নিলাম। তারপর এগুলার সাইজটাকে আমরা চেঞ্জ করে দিব। ট্যাগের নামটাকে একটু 3 3 ইজিলি একটু করি, মাল্টিপল লাইনগুলোকে কপি করে। এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো আমরা 6টা হেডিং এখানে লিখলাম। তো 6টা হেডিং এর কি কাজ সেগুলো আমরা ব্রাউজারে আউটপুট দেখলে বুঝতে পারবো। লোক দেখেন আমরা এখানে 6টা, সরি এখানে 2 2 সবগুলোতে চলে আসছে। আমরা এগুলো একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে 2, এটা 3, 4, 5 and the last one 6। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিলোড, চলে আসছে। সো আমরা আমাদের HTML এর এই 6টা ট্যাগের কাজ বা 6টা ট্যাগের বিহেভিয়ার 6 রকম। আমাদেরকে 6 ধরনের হেডিং সে তৈরি করে দেয়। h1 আমাদেরকে একটু বড় হেডিং দেয়, h2 তার থেকে একটু ছোট, h3 আরেকটু ছোট, এই পর্যন্ত ধীরে ধীরে আস্তে আস্তে h6 যে ট্যাগটা আছে সেটা একদম সবচেয়ে ছোট আকারের হেডিং আমাদেরকে তৈরি করে দেয়। সো হেডিং তৈরি করার জন্য HTML এর 6টা ট্যাগ আছে। এখন আমরা যদি এখানে h7 ব্যবহার করি সে কাজ করবে না, কারণ h7 নামের কোনো ট্যাগ আমাদের HTML এ নাই। তো আমরা h6 পর্যন্ত ব্যবহার করব। সো h1 ট্যাগের কাজটা কি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন নেক্সট আমরা আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে p ট্যাগ, যেটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। p ট্যাগের ভিতরে আমরা কি করি, বিভিন্ন বড় ধরনের কন্টেন্ট আমরা এখানে লিখে থাকি। সো আমি যদি আমার আগের যে ফাইলটা ছিল এটাকে ক্লোজ করে দিয়েছিলাম, আমি আবার ওপেন করে নিচ্ছি ডেস্কটপ, বাইদু আইটি বিডি কোর্স HTML এক্সাম্পল, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন এই যে লেখাটা, বা এটাকে ধরি আমরা, অনেক বড় একটা প্যারাগ্রাফ এখানে দেয়া আছে। সো এই টাইপের যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো আমরা p ট্যাগের ভিতরে, এটাকে আমি কপি করলাম, p ট্যাগের মধ্যে লিখে থাকি, কপি করে p ট্যাগে এনে পেস্ট করে দিলাম। এখানে এটা দেখাচ্ছে, এটা তেমন কিছু না, মানে আপনাকে পারচেজ করতে বলতেছে। এই পপআপটা মানে এই সাবলাইম টেক্সটেরই আমাদের আপগ্রেড ভার্সনটা যদি নেই সেখানে আমরা আরো ভালো ধরনের ফিচার পাবো, বাট আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা ফ্রি ভার্সনে ভালো ধরনের ফিচারই আমরা পাচ্ছি। আমরা এটাকে আমাদের আপগ্রেড করার প্রয়োজন নেই, যার জন্য আমি ক্যান্সেল করে দিলাম, বা আমরা এটাকে আপগ্রেড করতে ইচ্ছুক না।
ব্রাউজারে গেলাম আমাদের পেজটাতে, রিলোড, হিয়ার ইট ইজ, যে আমাদের প্যারাগ্রাফ চলে আসছে। পি ট্যাগের কাজ হচ্ছে কি, আমাদেরকে প্যারাগ্রাফ লেখার সুবিধা দেশে এখানে, সেই ট্যাগের ভিতরে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি। সো দেন পি ট্যাগের পরে আরেকটা ট্যাগের সাথে আমরা পরিচয় হয়ে আসি। এখন আমরা যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগের কাজটা হচ্ছে একটা টেক্সটকে বোল্ড করে দেওয়া। আমরা প্রথমে দেখেছিলাম একটা স্ট্রং ট্যাগ, সো স্ট্রং ট্যাগের কাজ আর বি ট্যাগের কাজ প্রায় সেমই, একই ধরনের কাজ করে। সো HTML5 এর দুইটা কি দেয়া আছে, আমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই ট্যাগটা আমরা ইউজ করতে পারি। সো আমরা এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে পেজটাকে রিলোড করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। সো আমরা যদি এখানে স্ট্রং ট্যাগ ব্যবহার করি আমাদের সেম আউটপুটই দিবে, স্ট্রং। তো সেম কাজটা করার জন্য আমাদের HTML এ দুই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। সো এটা কোনো ম্যাটার না, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কোনটা ব্যবহার করব, কোনটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সো স্ট্রং ট্যাগের কাজ দেখলাম, আমরা বি ট্যাগের কাজ দেখলাম। এখন আমরা দেখব একটা টেক্সটকে কিভাবে ইটালিক করা যায়। সো ইটালিক করার জন্য HTML এর একটা ট্যাগ আছে আই নামে। আই ট্যাগটার মানে হচ্ছে ইটালিক। এখানে আমরা যা লিখবো সেই সব লেখাগুলো ইটালিক হয়ে যাবে। আই ট্যাগের ভিতরে আমরা যে কন্টেন্টটা রেখেছি সেটা যদি আমরা ব্রাউজারে দেখি, দেখেন লেখাটা ইটালিক হয়ে গিয়েছে। এখন একটা টেক্সটকে ইটালিক করার জন্য HTML এ আরেকটা ট্যাগ আছে, সেটাকে বলে এমফাসাইজ, EM। হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমরা দেখি এই লেখাটাও দেখেন ইটালিক হয়ে গিয়েছে। এখন এখানে EM ট্যাগের কাজ, EMটা কেন ব্যবহার করা হয়েছে, ইটালিক আর EM এর কাজ তো সেম। আমরা অলওয়েজ আমাদের পেজে কোনো লেখাকে যদি ইটালিক করতে চাই তাহলে আমরা এই ট্যাগটাকে ব্যবহার করব, এমফাসাইজ। তার কারণ হচ্ছে EM এর মানে হচ্ছে আমরা যে কন্টেন্টটাকে আসলে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা EM ট্যাগের মধ্যে রাখবো। তাহলে গুগল সার্চ ইঞ্জিন খুব সহজেই বুঝতে পারবে যে এই ওয়েবসাইটের এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ লেখা। EM ট্যাগটাকে সে দেখে বুঝতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ লেখা। সো আমরা ইটালিক করার জন্য বা কোনো ট্যাগ, একটা ওয়েবসাইটের কোনো টেক্সটকে বা কোনো কন্টেন্টকে খুব গুরুত্ব সহকারে যদি শো করাতে চাই তখন আমরা EM ট্যাগটা ব্যবহার করব। এখানে আমরা ইটালিক ব্যবহার করব না। সো তারপর আমরা ইউ ট্যাগের কাজ দেখে আসি। ইউ নামে একটা ট্যাগ আছে যেটার কাজ হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া কোনো টেক্সটের মধ্যে। এখন আমরা হ্যালো বাংলাদেশ লিখব, হ্যালো বাংলাদেশ। যদি ব্রাউজারে যাই, পেজটাকে রিলোড করি, দেখেন হ্যালো বাংলাদেশের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো ইউ ট্যাগের কাজ হচ্ছে আমার কন্টেন্টের নিচে একটা আন্ডারলাইন তৈরি করে দেওয়া। ইউ ট্যাগের কাজ দেখলাম। তারপর আমরা দেখব ডিলিট নামে একটা ট্যাগের কাজ, DEL, ডিলিট ট্যাগের কাজটা হচ্ছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। ধরেন আমি এখানে দিলাম 500, এখানে দিলাম 1000। লুক, আচ্ছা আমি আগের ট্যাগটাকে কেটে নিই, বুঝতে সুবিধা হবে। লুক, আমরা ডিলিট ট্যাগের ভিতরে যে কন্টেন্টটাকে রেখেছিলাম 500 বা 500, সেটা দেখেন তার মাঝখানে একটা টান কালো দাগ চলে এসেছে বা কাটা চলে এসেছে, আর তার পাশে 1000 যেটা লিখেছিলাম 1000টা আমাদের এখানে শো করছে। সো এই ডিলিট ট্যাগটা মূলত বেশি ব্যবহার করা হয় ই-কমার্স সাইটগুলোতে, যেখানে একটা প্রোডাক্টের দাম, আমাদের প্রিভিয়াস প্রোডাক্টের দাম এত ছিল, এটাকে কেটে বর্তমান প্রোডাক্টের দাম এত টাকা। সো আমি এখানে একটু ভুল করে ফেলেছি, প্রিভিয়াস প্রোডাক্টের দামটা আমি কম দিয়ে দিয়েছি আর নতুন প্রোডাক্টের দামটা খুব বেশি দিয়ে দিয়েছি। আসলে বিষয়টা এরকম না, এখানে আমি 450 দিই, সেভ করলাম, রিলোড। আমাদের প্রোডাক্টের প্রিভিয়াস প্রাইস ছিল 500 টাকা, এখন তার দাম হয়েছে 450 টাকা। দুইটা একসাথে লেগে গেছে, তাই না? তো এটাকে যদি আমরা আলাদা করতে চাই আমাকে এইটাকে আরেকটা ট্যাগের মধ্যে রাখতে হবে। আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম, সরি 450,
সো আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 500 টাকা, তার বর্তমান প্রাইস হচ্ছে এখন 450 টাকা। এখন এই 450 টাকা যদি আমরা উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? এই পি ট্যাগটাকে আমরা ডিলিট ট্যাগের উপরে নিয়ে রেখে দিব। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। আমাদের এই দেখেন এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 500 টাকা, আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 450 টাকা, মানে প্রায় 50 টাকা ডিসকাউন্ট। এই বিষয়গুলো আসলে ই-কমার্স সাইটগুলোতে বেশি ব্যবহার করা, আমি আগেও বলেছি। সো ডিলিট ট্যাগের কাজ বুঝলাম, ডিলিট ট্যাগ দিয়ে কি করা যায়, মানে আমাদের ডিলিট ট্যাগের মাঝখানে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের একদম মাঝ বরাবর একটা দাগ টানা থাকবে, কাটা, যেটাকে বোঝানো হয় এই লেখাটা কাটা। এখন আমরা দেখব মার্ক ট্যাগের কাজ। আমরা অনেক সময় আচ্ছা, মার্ক ট্যাগের কাজটাও আমরা ব্রাউজারে আউটপুটটা দেখে বুঝবো। হ্যালো বাংলাদেশ, দেখেন এই লেখাটার উপর একটা হাইলাইট চলে আসছে। আমরা ধরেন বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখলাম, আমরা মার্কের ভিতরে, সরি মার্কটাকে আমরা পরে ব্যবহার করি, এটাকে আরেকটু সহজে যদি বুঝতে চাই তাহলে আমরা এখানে একটা পি ট্যাগ ব্যবহার করব, যেখানে আমরা কিছু প্যারাগ্রাফ রাখবো। লরেম ইপসনের আমরা একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি এখান থেকে, এই প্যারাগ্রাফটা আমি পি ট্যাগের মধ্যে রাখলাম। রাখার পর এখানের এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি চাচ্ছি হাইলাইট করে দিতে। আগে এটার আউটপুটটা আমরা একটু ব্রাউজারে দেখি। সরি আমি ফাইলটাকে সেভ করি নাই, ফাইলটাকে অবশ্যই সেভ করতে হবে। আর চলে আসলো। সো আমি চাচ্ছি এখানের এই যে লাইনটা আছে এতটুকু জায়গাকে আমি হাইলাইট করে দিব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেখা, এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমার এই কন্টেন্টটা, এটাকে যদি আমি হাইলাইট করতে চাই এটার আগে দিয়ে আমরা একটা মার্ক ট্যাগ ব্যবহার করব, একটা মার্ক স্টার্টিং ট্যাগ, এবং এটার যে এন্ডিং ট্যাগটা আছে আমরা যে পর্যন্ত হাইলাইটটা নিয়ে শেষ করতে চাচ্ছি সেখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এটা নিচে চলে আসছে, ওই পাশে জায়গা না থাকার কারণে আমাদের এই ট্যাগটা নিচে চলে আসছে। সো কোনো অসুবিধা নেই। তার মানে কি এই মার্ক ট্যাগের ভিতরে কি আছে, আমার এতটুকু কন্টেন্ট আছে। সো এই কন্টেন্টটা কি হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। আমি পেজটাকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, লোক আমাদের এই পুরোটা প্যারাগ্রাফের মধ্যে এতটুকু অংশ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা এটাকে হাইলাইট করে দেখাতে পারছি। হাইলাইটটা কিভাবে করতে হয়, মার্ক ট্যাগ ব্যবহার করে হাইলাইট করতে হয়। সো আমরা অনেকগুলো ট্যাগ সম্পর্কে জেনেছি, এখন আমরা আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এই বিষয়গুলো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট মূলত বেশিরভাগ ব্যবহার করা হয় সায়েন্টিফিক্যাল বা ম্যাথমেটিক্যাল কিছু কন্টেন্ট লেখার জন্য। তো আমি এখানে ধরেন লিখলাম 5, এখন আমি চাচ্ছি আচ্ছা 5টাকে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখি। প্যারাগ্রাফ ট্যাগ প্রত্যেকটা কন্টেন্টে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো ট্যাগের মধ্যে রাখতে হবে, ট্যাগ ছাড়া আমরা কোনোদিন কন্টেন্ট এখানে রাখবো না। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি লিখলাম 5, ব্রাউজারে যাই, পর এখানে আমাদের 5টা শো হচ্ছে। এখন আমি চাচ্ছি এই 5 এর উপর একটা 2 বসাতে, মানে 5 স্কয়ার করতে। সেটা আমরা কিভাবে করব, তার জন্য কি করতে হবে, 5 এর পাশে আমাদেরকে একটা ট্যাগ নিতে হবে যেটা নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপার এর মধ্যে আমি 2 লিখে দিব, সেভ, ব্রাউজারে গেলাম, রিলোড, দেখেন 5 এর উপরে স্কয়ার চলে আসছে। তো এই সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে আমার এই যে কন্টেন্টটা আছে তার উপরে এটাকে বসিয়ে দেওয়া, 5 এর উপরে 5 স্কয়ার করে দেওয়া। এখন আমি যদি 5 এর নিচে, আচ্ছা 5 এর নিচে আমরা এইভাবে দেখব না, আমরা ধরেন পানির সংকেত কিভাবে লিখতে হয়, H2O, H2O, এটা হচ্ছে পানির সংকেত। বাট 2টা কি মাঝখানে থাকে, একদমই না, 2টা থাকে H এর নিচে। সো সেটাকে যদি আমরা লিখতে চাই, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, পি ট্যাগ নিলাম, এর মধ্যে লিখলাম H2O। আমরা ব্রাউজারে একটু আউটপুটটা দেখে আসি, আমাদের H2ওটা পাশাপাশি আসতেছে। এখন আমি চাচ্ছি এই 2টাকে H এর নিচে বসাতে, মানে তার মানে আমাদের কি করতে হবে, এখানে একটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, সাবস্ক্রিপ্ট নামে ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাগটা আমরা কতটুকু জায়গাকে এই H এর নিচে আনতে যাচ্ছি, শুধু 2টাকে। সো 2 এর আগে আমাকে লিখতে হবে সাব,
তারপর এটাকে ক্লোজ করতে হবে, চলে আসছে বাকি অংশটা। সরি, টুটা আমার বাইরে চলে গেছে, টুটাকে আমি কাট করে মাঝখানে নিয়ে আসলাম। এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে ওপেন করেছি, আবার এটাকে এন্ডও করেছি। সো এখন যদি আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, দেখেন এইচ এর নিচে টুটা চলে এসেছে। এখন এটাকে পানির প্রপার সংকেত দেখা যাচ্ছে যে H2O, মানে পানির সংকেত। সো এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টগুলো আমরা ম্যাথমেটিক্যাল এবং সায়েন্টিফিক্যাল কিছু কন্টেন্ট লেখার জন্য ব্যবহার করে থাকি। তারপর আমরা আইএমজি ট্যাগটা দেখব। আইএমজি ট্যাগের কাজটা আসলে কি? আমরা যদি কোনো ধরনের ইমেজ আমাদের এই বডিতে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা ডিরেক্ট এখানে কোনো ইমেজ বসাতে পারবো না। সো আইএমজি ট্যাগটা আমি নিলাম, এখানে আইএমজি, তারপরে আইএমজিটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমি আগে একবার বলেছিলাম যে এইচটিএমএল এর বেসিক্যালি মোস্ট অফ দা যে ট্যাগগুলো আছে সেগুলোর স্টার্টিং থাকে এবং এন্ড থাকে। যেমন হেড ট্যাগের যেমন স্টার্ট হয়েছে এটা শেষ হয়েছে, টাইটেল ট্যাগটা যেমন স্টার্ট হয়েছে আবার শেষ হয়েছে, সেম ভাবে বডিটাও স্টার্ট হয়েছে শেষ হয়েছে। বাট ইমেজ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটা শুধু স্টার্টই হয়, এটার মানে এটা কোনো এন্ডিং ট্যাগ নাই। সো ইমেজ ট্যাগের ভিতরে একটা সোর্স নামে অ্যাট্রিবিউট আছে, তার ভিতরে একটা কোটেশন দেওয়া আছে। এই কোটেশনটার ভিতরে আমরা ইমেজের লোকেশনটা বলে দিব। আচ্ছা, আমরা জাস্ট এতটুকু অংশ লেখার পর এখন ব্রাউজারে কি আউটপুট দেখাচ্ছে সেটা একটু দেখি, চলেন। ব্রাউজারটা যদি রিলোড করি, একদম ব্ল্যাঙ্ক। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের HTML ট্যাগের কোনো ধরনের আউটপুট কিন্তু আমাদের ব্রাউজারে দেখাবে না। ট্যাগের ভিতরে যে কন্টেন্টগুলো লিখবো, শুধুমাত্র সেই কন্টেন্টগুলোর আউটপুটে আমরা ব্রাউজারে দেখতে পারবো। সো আমাদের এই সোর্স যে অ্যাট্রিবিউটটা আছে তার ভিতরে একটা ইমেজের লোকেশন বলে দিতে হবে। সো আমরা ফার্স্টে এই ফোল্ডারটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসি। আমার এটা HTML এক্সাম্পল, সরি এখানে না, আমরা যেখানে কাজ করতেছিলাম আমাদের সোর্স ফোল্ডার ভিতরে আমাদের এই যে ফাইলটা, এটা হচ্ছে এই ফাইল। সো তার পাশে আমরা একটা ইমেজ এনে রাখবো। তো চলেন আমি আমার অন্য একটা ড্রাইভ থেকে কিছু ইমেজ কপি করে নিয়ে আসি। ওয়ালপেপার, তার থেকে ধরেন আমি এই ছবিটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তো ছবিটা এখানে চলে আসছে। নামটা অনেক বড়, আমরা একটু চেঞ্জ করে নিই নামটা, car.jpg। সো আমাদের ফোল্ডারের পাশে একটা আমাদের ফোল্ডারের মধ্যে আমাদের ইন্ডেক্স ফাইলটার পাশে আমরা একটা ইমেজ এনে রেখেছি। এখন এই ইমেজটাকে চাচ্ছি আমাদের এই HTML ফাইলটার ভিতরে লিংক করাতে, যেন সেটা আমাদের এই ব্রাউজারে শো করে। তো তার জন্য কি করতে হবে, এই সোর্স ফোল্ডারের ভিতরে ইমেজের নামটা লিখে দিতে হবে। ইমেজের নাম ছিল car ডট এক্সটেনশনটা সহ অবশ্যই দিতে হবে জেপিজি। আমরা যে ইমেজটাকে দিচ্ছি সেই ইমেজের এক্সটেনশনটা সহ আমাদের এখানে উল্লেখ করতে হবে। অনেক বড় হয়ে গিয়েছে, মানে ইমেজটা আমাদের এই বডিতে চলে এসেছে। সো ইমেজটা পুরোটা বডি জুড়ে ইমেজটা নিয়ে নিয়েছে। সো আমরা চাচ্ছি ইমেজটাকে একটু ছোট করতে, সেটা কিভাবে করব? এই ইমেজ ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউটের আগে আমরা একটা স্পেস দিই, এখানে বলে দেব ওয়াইড মানে হচ্ছে তার প্রস্থটাকে আমরা কমায় দেব। প্রস্থটার একটা স্পেসিফিক আমরা সাইজ এখানে ডিক্লেয়ার করে দিব। আমরা এখানে দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল px। সেভ করলাম, রিলোড। আমাদের ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করে নেই, 500 পিক্সেল দিই। রিলোড। এখন আমাদের ইমেজটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে ইমেজের ওয়াইডটাকে আমরা সেট করেছি। সো একটা ইমেজের আমরা ওয়াইড যখন সেট করব, সে অটোমেটিক্যালি হাইট ওয়াইড মেপে একটা স্পেসিফিক সাইজ আমাদেরকে দিয়ে দেয়। সো আমরা চাইলে এই ইমেজটার হাইটটাও বাড়াতে পারি। এটা তো প্রস্থটার সাইজিং করেছি, আমরা চাচ্ছি এটার হাইটটাকে আমরা বাড়াতে। সো আমরা এখানে হাইট নামের যদি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, হাইট দিব 1000 পিক্সেল, 1000 px। দেখেন আমাদের ইমেজটা লম্বা অনেক বড় হয়ে গিয়েছে, এটার হাইটটা বেড়ে গিয়েছে। সো আমরা এখান থেকে আবার ওয়াইড থেকে চেঞ্জ করতে পারি, 600 দিলাম। দেখেন এটার প্রস্থটা চেঞ্জ হবে, এখন প্রস্থটা বড় হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা একটা ইমেজে সাইজিং করতে পারি।
এবং ইমেজ ট্যাগটাকে আমরা এইভাবে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করে আমাদের একটা ওয়েবসাইটের বডিতে বা একটা এইচটিএমএল ফাইলের বডিতে ইমেজ লিংক করতে পারি এবং তা ব্রাউজারে আমরা শো করাতে পারি। সো ইমেজ ট্যাগের কাজটা আমরা দেখলাম। আমরা আজকের ভিডিওতে এইচটিএমএল এর অনেকগুলা ট্যাগ সম্পর্কে জেনেছি যে কোন ট্যাগের কি কাজ। এরকম এইচটিএমএল এ হিউজ পরিমাণ ট্যাগ আছে। তো সেই ট্যাগগুলোর কাজ আমরা নেক্সট ভিডিওতে সিএসএস এর সাথে দেখব। আমাদের নেক্সট ভিডিওটা হবে সিএসএস এর উপর। তো সেখানে আমরা নতুন নতুন কিছু এইচটিএমএল ট্যাগের সাথে পরিচিত হব, তার সাথে কিভাবে একটা এইচটিএমএল ফাইলে সিএসএস অ্যাড করে তাকে ইন্টারঅ্যাক্টিভ করা যায়, তার কালারগুলো চেঞ্জ করা যায়, সেগুলো দেখব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।